বন্ধুরা, তোমাদেরকে যে ছেলেটার সঙ্গে আজকে আলাপ করিয়ে দেবো, এই ছেলেটার সঙ্গে সম্পর্ক আমার বহুদিনের, এবং বহুদিন বলতে আমার চ্যানেল যখন শুরু, আমার চ্যানেল যখন প্রথম প্রাথমিক অবস্থা, যখন চ্যানেলটার কিছুই ছিল না মোস্ট প্রবাবলি, তখন থেকে এই ছেলেটার সঙ্গে আলাপ। এবং ছেলেটা শুধুমাত্র একটা সাবস্ক্রাইবার নয়, এ শুধু বন্ধু নয়, ভাইও, এবং আরও বড় কিছু, ভাইয়ের থেকেও বেশি, বন্ধুর থেকেও বেশি, সব ক্ষেত্রে ওর উৎসাহ, ওর এতে আমার চলা। সুতরাং তোমরা যেরকম জায়গা নিয়ে শুরু হয়েছে, সেই সময় যখন খুব কম মানুষ ছিল, খুব কম আমার সাবস্ক্রাইবার ছিল, তখন থেকে ও আমাকে উৎসাহ দিয়ে, এবং বলতে গেলে আমার প্রথম দিকের অ্যানালাইসিস করেছিলাম পোর্টফোলিওটা ওর, এবং সে সময় ওর পোর্টফোলিওতে খুব তেমন ভালো ছিল না, সেটা ওর লেখাতেই রয়েছে প্রকাশ। সেখানে যাচ্ছি না, কারণ অতীতের ভুল নিয়ে এখন দরকার নেই, আমাদের এখন দরকার সামনের দিকে তাকানোটা। ওর নাম হচ্ছে জয় দেবনাথ, এবং ওর বাকি লেখাগুলো তোমরা এখানেই পড়তে পারছো। এখন ঘটনা যেটা, সেটা হচ্ছে যে সেটা ওর যে বক্তব্য, সেটা ওর অসাধারণ উৎসাহে, প্রচুর উৎসাহে আমার কাজ চলা, এবং আজও এখনও ওর উৎসাহ আমি সবসময় পাই এবং খুবই ভালো লাগে। এখন ঘটনা যেটা, শুধু ও বলে না, ওর সময়কার আরও 2-3 জন রয়েছে, খুব মনে পড়ে ওদেরই কথা, এবং প্রত্যেকে ওরা কিন্তু এখনও, যেরকম জাহির হোসেন, অসাধারণ একটা ছেলে প্রথম দিককার, তারপরে নেক্সট হচ্ছে কৃষাণু মাইতি আর শুভ্র মিত্র, এরা হচ্ছে সেরা। আর তারপরে শিব দাস, আর রিসেন্টলি 1-2 জন এসছে, আস্তে আস্তে শুরু হয়েছে ওদের সঙ্গে পথ চলা। এই কজন হচ্ছে আমার চ্যানেলের, এরা হচ্ছে মানে শুরু, এবং এরা আমার চ্যানেলের স্তম্ভ, যার উপর দাঁড়িয়ে আছি আমি গোটাটা। তো আজকে যে ছেলেটার কথা বলবো, সব থেকে সেরা ফার্স্ট জায়গায় রয়েছে। ওর উৎসাহ, ওর চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা, ওর পড়াশুনো, ওর সিনসিয়ারিটি, সব দিক থেকে তুলনাহীন ছেলেটা। তো এই মুহূর্তে ওর ডিটেলসটা তোমরা এখানে দেখেই নিতে পারছো, সুতরাং সেটা আমি যাচ্ছি না। কিন্তু ঘটনা যেটা, সেটা হচ্ছে ওর এখানে বক্তব্য যেটা রয়েছে, 2টো মিউচুয়াল ফান্ড 500 করে ইনভেস্ট করছে, আর 10,000 টাকা করে ইনভেস্ট করতে চলেছে। তো ওর এখন এটা সেকেন্ড লেভেলে কাজ চলছে, মানে অলরেডি ওকে আমি বিগত 4 মাস 4.5 মাস আগে ওটা স্টাডি করেছিলাম, 6 মাস হবে মোস্ট প্রবাবলি। এবারে তারপরে পরবর্তীকালে ওকে মডিফিকেশন করে ওর রিটার্নটাও কিন্তু সুন্দর চলে এসছে। আমরা এখন দেখতে পারবো ওর পোর্টফোলিওটার মধ্যে কী সিচুয়েশন হয়ে রয়েছে, আর কি করতে হবে। তো আসা যাক এরপরে নেক্সট জায়গা, সেটা হচ্ছে ওর পোর্টফোলিওটাও দেখে নিই। ও কিছু বাইরের স্টকেও ইনভেস্ট করেছিল, যেরকম অল্প অতি সামান্য পরিমাণে, যেরকম অ্যালফাবেট ইঙ্ক, তারপরে অ্যাপেল ইঙ্ক। তো চলে আসি মাইক্রোসফট কর্পোরেশন, টেসলা, সামান্য পরিমাণে। তো এনিহাও আমরা কনসেন্ট্রেট করবো ওইটা, ঠিক আছে, যেটা সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। ও মিউচুয়াল ফান্ড দেখো, তোমরা শিখতে পারবে। মিউচুয়াল ফান্ড কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইনভেস্ট করেনি, যেটাও আগে করেছিল, কিন্তু সেটা থেকে অনেকগুলো মিউচুয়াল ফান্ডে কিন্তু বুঝতে পেরে পরে ঠিক করে নিয়েছে। দেখো, এর মধ্যে 22% মতো রিটার্ন কিন্তু দিয়ে দিয়েছে। ইনকাম কম, কিন্তু তাই বলে কিন্তু উৎসাহ কম নয়, উৎসাহ যথেষ্ট বেশি, এবং স্বপ্নটাও বিশাল। তো দেখো, এখানে দেখো 22% রিটার্ন কিন্তু হয়ে যাচ্ছে। 2টো 500 টাকা করে কিন্তু অ্যাক্সিস স্মল ক্যাপ এবং কোটাক ফ্লেক্সি ক্যাপে ইনভেস্ট করে যাচ্ছে। দেখো, দেখে মনে হচ্ছে খুব সিম্পল, খুব সাদাসিধে, কিন্তু এই মাত্র 500 টাকাটা কত মানে কোটি থেকে পৌঁছতে পারে তোমরা কল্পনা করতে পারবে না, এত সাংঘাতিক ব্যাপার। এবং সব থেকে বড় ধৈর্য এবং কনসিস্টেন্সি, এইটা সব থেকে বড় জিনিস। সেই জিনিসটা ওর মধ্যে রয়েছে বলে একদিন ওকে দেখতে পারবে যে কোথায় জায়গায় পৌঁছতে পারে, এবং আমিও গর্ববোধ করব সেখানে। চলো এবারে দেখে নিই পরের জায়গাতে যে স্টকটা চলে আসছি। তার আগে দেখো, এখানেও দেখো রিটার্ন সুন্দর করেছে, 22% মতন রিটার্ন রেখে দিয়েছে। 5,22,000 টাকা ইনভেস্ট করেছে, 6,41,000 টাকা হয়ে গেছে। দেখো, প্রথম হচ্ছে আরতি ইন্ডাস্ট্রিজ, কেমিক্যাল সেক্টরে রেখে দিয়েছে পারফেক্টলি, এবং 47% রিটার্ন দিয়ে যাচ্ছে, একদম ঠিকঠাক। এশিয়ান পেন্টকে ধরে রেখেছে, অনেকেই সেল করে বেরিয়ে গেছিলো, ও কিন্তু কনস্ট্যান্ট ধরে রেখে দিয়েছে, এবং এটাকে ও রেখেই যাচ্ছে এবং রেখে যাবেও। নেক্সট ওয়ান দেখো, বাজাজ ফিনান্স নেগেটিভ হয়ে গেছে, তবু কিন্তু ছাড়েনি। এই জিনিসটা তোমরা শেখার আছে, কনস্ট্যান্টলি অল্প করে যখনই পাচ্ছে তখন ইনভেস্ট করে যাচ্ছে। নেক্সট দেখো, দীপক নাইট্রাইট রিটার্ন কিচ্ছু নেই, কিন্তু দেখো একটার পর একটাও কিন্তু কিনে চলেছে। এইগুলো তোমরা কিন্তু শেখার রয়েছে। তোমরা যারা নতুন রয়েছো, তোমরা যারা সবে এসছো মার্কেটে বা কিছুদিন হয়েছে, এদেরকে মানে এই দাদাদের থেকে দেখে তোমরা শিখবে, এবং একটা কমিউনিটি তৈরি করে নেবে, এদের কাছ থেকে হেল্প নেবে। এইভাবে কিন্তু টোটালটা চলবে। এদের কাছে দেখো কীরকম কনস্ট্যান্টলি কিন্তু এইসব স্টকে রেখে দিয়েছে, অনেকেই ছেড়ে দিয়েছিল, অনেকে সেল করে দিয়েছে, কিন্তু ছাড়েনি। দেখি কি হয়। নেক্সট ডিমার্টেতে তাকিয়ে দেখতে পাচ্ছ, 4টে ছিল, একটা যোগ করেছে, যেখানে কোনো রিটার্ন নেই, তবু সেক্ষেত্রে কিন্তু অ্যাড করে যাচ্ছে, মানে পোটেনশিয়াল গ্রোথ ও ব্যাপারটা বুঝতে পারছে কোথায় যেতে চলেছে। নেক্সট দেখো,
6 নম্বর যে স্টকটা নিয়েছে সেটা হচ্ছে কোটাক ব্যাংক। কোটাক ব্যাংকে তোমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছ, নেগেটিভ দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কিন্তু ও কিন্তু কনস্ট্যান্ট কিনে রেখেছে এবং কিনে রেখে দিয়েছে। কোটাক ব্যাংককে কিন্তু সেল করেনি। কেন? জানে যে যখনই ব্যাংকিং সেক্টরে উন্নতি হবে এবং যত ব্যাংকিং সেক্টর ছাড়া গভর্নমেন্টের পক্ষে কোনো কাজ সম্ভব না, টোটাল ইকোনমি দাঁড়িয়েছে ব্যাংকের ওপরে, তো ইমপ্রুভমেন্ট হবেই, এটা কনফার্ম, আজ না হোক কাল। কিন্তু এই সময়টা যারা কনফিডেন্টলি ইনভেস্টমেন্ট করে যায় সেদিন গিয়ে কিন্তু তারা আনন্দ পায়, সেদিন গিয়ে তারা কিন্তু একটা স্যাটিসফ্যাকশন পায়। স্যাটিসফ্যাকশন অন্য জায়গাতে হয় না। নেক্সট দেখো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। টাটা মোটরসকে কিন্তু রাখেনি, এই জায়গাটা কিন্তু ওর একটা পজিটিভ জিনিস। দেখো টাটা মোটরসে ম্যাক্সিমাম লোক ইনভেস্ট করেছে, কিন্তু কিছু লোক বেরিয়ে গিয়ে মাহিন্দ্রাতে ইনভেস্ট করেছে, কারণ ওটার একটা যাকে বলা ডাইভার্সিফাই পোর্টফোলিও রয়েছে মাহিন্দ্রা বিভিন্ন রকম ওরা, ফলে কোনো একটা পার্টিকুলার মার্কেট থেকে ওরা বেরিয়ে যেতে পারে। নেক্সট পলিক্যাব ইনভেস্ট করে রেখেছে। দেখো একটা ইন্টারেস্টিং জিনিস, পলিক্যাব আমরা মাঝখানে অনেকগুলো প্রবলেম দেখেছিলাম, ম্যানেজমেন্টের প্রবলেম দেখেছিলাম, স্টকটা তো পড়ে গেছিলো, কতজন সেল আউট করে দিয়েছে, কিন্তু ও কিন্তু এর মধ্যে দিয়ে গেছে, একটা স্টেকও সেল করেনি। ইনফ্যাক্ট আমাকে জিজ্ঞাসা করেনি যে আমি কি সেল করবো কি করবো, মানে কনফিডেন্স লেভেলটা দেখো এবং ম্যাচুরিটি লেভেলটা ভাবো। ঠিক 6 মাস আমার সঙ্গে যোগাযোগ রাখার পরবর্তীকালে ব্যাপারগুলো দেখো। তো অফকোর্স ওর নিজস্ব গুণ ছাড়া সম্ভব না। আমার এই 6 মাসের মধ্যে আরও অনেকেই আমি অনেক কিছু করেছি, আমি জানি না তারা অনেকেই আমাকে পাঠায়নি, আমি জানি না তারা কী সেল করেছে, রেখে দিয়েছে, মনে হয় অনেকেই সেল করে দিয়েছে। এনিহাও নেক্সট সোনা কমস, যেটা সোনা BLW প্রিসিশন বলা হয়, এটা হচ্ছে অটো এনসিলারির উপর কাজ করে এবং কনস্ট্যান্টলি কিন্তু কিনে রেখে দিয়েছে ও ভালো পরিমাণে। আস্তে আস্তে ওর কিন্তু স্টেকটা বাড়াচ্ছে, খুব অল্প পরিমাণ ছিল আগে, ওর আস্তে আস্তে বাড়িয়েছে। নেক্সট যদি দেখো পরেরটা, সেটা হচ্ছে টাটা পাওয়ার, যেটা আমি বারবার বলে গেছি, ও তখন আগে টাটা পাওয়ার খুব অল্প পরিমাণে ছিল, আস্তে আস্তে টাটা পাওয়ারটা বাড়িয়েছে এবং দেখো এখানে 77% প্রফিটে রয়েছে। নেক্সট আমি চলে যাবো টাটা টেকনোলজি। এই স্টকটাকে নিয়ে আমার একটু বলার আছে। টাটা টেকনোলজি রিসেন্ট আসা স্টক এবং 11টা কোয়ান্টিটিও কিনে রেখেছে। এনিহাউ আমি পরে এই কোম্পানিটা প্রচণ্ড রিস্কি রয়েছে তুলনামূলকভাবে এবং CAGR দেখো যদি ভালো হতে পারে। তো তুই যখনই জয় এই স্টকটার ক্ষেত্রে বললাম, তুই একটা মাত্র স্টকটা আমার মনে পড়ছে না, তুই আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলি কিনা এই সময়টা নিয়ে। এনিহাউ স্টকটা কিন্তু রিস্কি স্টক। এনিহাউ যদি ইনভেস্টমেন্ট এখন এই সিচুয়েশন ওভার ভ্যালুড হয়ে গেছে, তো এই মুহূর্তে খুব বেশি ইনভেস্টমেন্ট কেউ করতে না যাওয়াই ভালো, কারণ এটার আবার একটু চেঞ্জিং হবে, কিছু কারেকশন আসবে, তারপরে আবার চলে আসবে নিচে। নেক্সট চলে আসছে সেটা হচ্ছে ভিভিএল সেরা একটি এফএম সেক্টরের কোম্পানি, যেটা আমি আগে প্রতিবার বলেছি অনেকের কাছে, হিন্দুস্তান ইউনিলিভার, ITC, VVL এই ধরনের স্ট্যান্ডার্ডের, এবং ও নিয়ে রেখে দিয়েছে, রিটার্ন ভালোই রয়েছে, অনেক আগে থেকেও নেওয়া, কিন্তু যেটাকে ঘটনা সেটা হচ্ছে এরমভাবে কনস্ট্যান্ট রেখে দিয়েছে। নেক্সট চলে আসবো পরেরটার দিকে। পরে যে স্টকটাকে চলে আসছে সেটা ও নিয়ে রেখেছে ফাইন অর্গানিকে দেখো সিচুয়েশনে 8টা কোয়ান্টিটি রেখে দিয়েছে এবং যথেষ্ট ভালোভাবে আস্তে আস্তে রেখে দিয়েছে। কোনো রিটার্ন কেমিক্যাল সেক্টরে তেমন দিচ্ছে না, কিন্তু ও কিন্তু রেখে দিয়েছে খুব সুন্দরভাবে। কোম্পানিটা সে ওলিও কেমিক্যালসের উপরে এবং গ্রিন অ্যাডিটিভসের কাজ করে এবং এরা কাজ কেমিক্যাল সেক্টরের ফুড যে অ্যাডিটিভ আছে সেই সব ব্যাপারেও কিন্তু কাজ করে এবং FM সেক্টরে বড় যারা সব ক্লায়েন্ট রয়েছে, ফ্যান্টাস্টিক কোম্পানি। নেক্সট চলে আসছে পরেরটা হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড। এটা খুব সুন্দর কোম্পানি এবং এই কোম্পানিটা ডিফেন্স সেক্টরে একটু সেরা কোম্পানি এবং ও এই কোম্পানিটা রেখে দিয়েছে, ভবিষ্যতে ভালো করবে এবং ফিউচার গ্রোথ খুব সুন্দর রয়েছে। হ্যাপিয়েস্ট মাইন্ডকে কিন্তু রেখে দিয়েছে, যেখানে অনেকেই রাখেনি কিন্তু ও রেখেছে, অনেকে সেল করে দিয়েছে কিন্তু ও রেখে দিয়েছে, কারণ এর ফেথ লেভেলটা তোমরা দেখেই বুঝতে পারবে যে কতটা ব্যাপারটার উপর রয়েছে এবং আইটির যখন ইমপ্রুভমেন্ট হবে তখন এইগুলো কোথায় যাবে সেটা অবশ্যই HCL টেকনোলজি রেখে দিয়েছে, ফ্যান্টাস্টিক কোম্পানি এবং 49% মতো প্রফিটে রয়েছে। নেক্সট চলে আসছে হিন্দুস্তান ফুডসে কিন্তু দেখো এখনও কিনে চলেছে, তোমরা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবে যে প্রেজেন্টলিও কিনে চলেছে। কেন কিনছে এই জায়গার একটা পজিটিভ ব্যাপার রয়েছে। এই কোম্পানিগুলো ডাইভার্সিফাই পোর্টফোলিও, যেটা আমি আগে বলছিলাম, এদের প্রফিট পার্সেন্টেজ হিউজ, কিন্তু এদের যদি কখনো একটু স্টাডি করার চেষ্টা করো দেখবে এদের যে চার্টে কিন্তু এই ধরনের স্টকগুলো দেখবে মানুষ যেরকম পরিবর্তন হয়, প্রতিটা মানুষের চরিত্র যেরকম পাল্টাতে থাকে, ঠিক সেরকমভাবে কিন্তু এই সমস্ত স্টকগুলোরও চরিত্র কিন্তু পাল্টাতে থাকে। একটা মানুষের এক রকম, কেউ রাগী বেশি, কেউ হাসি খুশি বেশি, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ মোটা, এক একজন মানুষ এক এক রকম, তাদের বলা চলা কাজকর্ম করা তাদের পদ্ধতিগুলো আলাদা আলাদা। ঠিক সেরকমভাবে এই একটা স্টক কিন্তু যদি তুমি স্টাডি করো বহু বছর, তোমাদের কিন্তু এই ধরনের নলেজটাও চলে আসবে স্টকটার মুভমেন্ট কীরকম। তো এই স্টকটার মুভমেন্ট যেহেতু বহু বছর ধরে আমি এটাকে স্টাডি করছি এবং এই ধরনের স্টকগুলো কী করে, এটা একটা টাইম থেকে ফ্ল্যাট মুভমেন্ট করতে থাকে,
তারপরে আবার বিরাট করে জাম দেয়, আবার ফ্ল্যাট চলে, এরকম ফ্ল্যাট মুভমেন্টের কাজ চলছে। হঠাৎ করে এরপর একদিন জাম যখন করে দেবে ভালো করে, তবে এখানে কোনো বাই সেল রেকমেন্ডেশন নয়, আমি একজনকেও কোনো বাই করতে বলছি না, নিজেরা স্টাডি করবে। অনেক এর পজিটিভ নেগেটিভ পয়েন্টও থাকে, এর নেগেটিভ পয়েন্টও রয়েছে কিছু, এর যেরকম ডেপ্ট ঋণের পরিমাণ রয়েছে বেশ খানিকটা, রিস্কি স্টক, যার সঙ্গে ভিবিএলটাকে কম্পোজিশন এর সঙ্গে এটা রেখে দিচ্ছে, ফলে কি হচ্ছে ভিবিএল তোমাকে ওকে যখন রিটার্ন ভালো দেবে, হিন্দুস্তান যদি কমও দেয় কোনো অসুবিধা যাবে আসবে না। নেক্সট যে স্টকটা হচ্ছে 170টা কোয়ান্টিটি কিনে রেখেছে সেটা হচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। ফ্যান্টাস্টিক কোম্পানিটা, ব্যাঙ্কটা, এবং আমরা তো আগে ডিটেলস বলেছি, এখন আর সেখানে যাচ্ছি না, তাহলে সময় আরও বেশি লেগে যাবে, চট করে সেরে নিচ্ছি। মানে মোটের ওপর ভালো ব্যাঙ্ক, এবং ভবিষ্যতে যখন ইমপ্রুভমেন্ট হবে আমরা দেখতে পারবো কোটাক ব্যাঙ্ক যেরকম হচ্ছে এইচডিএফসি হবে, আইডিএফসি ফার্স্টও হবে। নেক্সট চলে আসছে সেটা হচ্ছে ইনফোসিস। ইনফোসিসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করছে, সঙ্গে এরা কাজ করছে ক্লাউড কম্পিউটারও কাজ করছে, এরা কাজ করছে সমস্ত ব্যাংকিং সেক্টরের এনবিএফসি, এবং যেখানে কাজ হচ্ছে ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স, তাদের উপর কাজ করছে। প্রচুর প্রজেক্ট, আজকের নয় বহু বছরের কোম্পানি, ডিভিডেন্ড অসম্ভব ভালো দেওয়ায় এবং সঙ্গে সঙ্গে একটা পজিটিভ গ্রোথ দেয় এবং একটা স্টেবল গ্রোথ দেয়। এই জিনিসগুলো কিন্তু ভীষণ প্রয়োজনীয় জিনিস। তো আসা যাক নেক্সট, সেটা হচ্ছে আইআরসিটিসি। আইআরসিটিসি রেলওয়ে কোম্পানির মনোপলিস্টিক বিজনেস করছে এখন পর্যন্ত, কোম্পানিতে ইনভেস্ট করে রেখেছে, 40%-এর উপর রিটার্ন রয়েছে। খুব ম্যাচিওর ধরনের একটা পোর্টফোলিও আমরা দেখে ফেললাম, এবং এই পোর্টফোলিওগুলো তখনই সম্ভব হয় যখন একটা জিনিসকে মনে রাখবে, ব্রেন মানে আমাদের মাইন্ড হচ্ছে গেম, সাংঘাতিক জিনিস। এইসব জায়গাতে পৌঁছতে গেলে এই ধরনের জিনিসগুলো দরকার পড়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে, যেখানে দেখতে পাবে নেগেটিভ রয়ে গেছে, টোটাল নেগেটিভ, কিন্তু কনফিডেন্স লেভেলটা ভাবো যে কী লেভেলে ওরা কিন্তু ভেবে ও কনস্ট্যান্ট নিয়ে চলেছে, কিন্তু একদিন দেখতে পারবে এইগুলো কীভাবে ওকে কীরকম পজিটিভনেস দেয়। এটা সেদিন আমরা এই ভিডিওটাই মনে করাবো। তো নেক্সট আমি চলে আসবো সেটা হচ্ছে, এর মধ্যে তোমরা ওর একটা ভিডিও দেখে নিতে পারো, যে ওর প্রথমবারে যখন আমি লিঙ্কে আমি দিয়ে দিয়েছি, যে তোমরা দেখে নেবে যে আগে প্রথমবারে ওর পোর্টফোলিওটা কেমন ছিল, পরবর্তীকালের পোর্টফোলিওটা কীরকম দাঁড়ালো, এরপরে যখন থার্ড লেভেলে আসবে তখন ওর পোর্টফোলিওটা কেমন দাঁড়াবে। তো এই কম্প্যারিজন থাকলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে চলে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে, ডাইভার্সিফিকেশন কেমন রয়েছে, কোনটা নেওয়ার প্রয়োজন আছে কিনা। থার্ড হচ্ছে সেটা হচ্ছে কি রিটার্ন ও পেতে পারে এটা থেকে। চলো যাওয়া যাক। তো এতক্ষণ পর্যন্ত আমরা মোটামুটি দেখে নিলাম ওর কী পোর্টফোলিওর মধ্যে স্টক রয়েছে, 20টা স্টক রয়েছে, এবং খুব পারফেক্টলি চয়েস করা, এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেগুলো হচ্ছে বেশি স্টক রাখেনি, যেটা ম্যাক্সিমামে করে। এবং যেহেতু সেকেন্ড লেভেল পোর্টফোলিও, সুতরাং এটা জয় দেবনাথের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে অলরেডি ও ম্যাচিওর জায়গায় চলে গেছে। ওর যেরকম সিনসিয়ারিটি রয়েছে সেরকম এফিসিয়েন্টলি রয়েছে, এবং প্রত্যেকটাভাবে সুন্দরভাবে কাজ করে গেছে, যেগুলো বলেছি প্রত্যেকটাকে মেনেছে। সে কারণের জন্য ওর কিন্তু প্রতিটা জায়গাতেই কিন্তু পজিটিভ জায়গায় চলে এসছে, এবং সে থাকার জন্য ওকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো মানে ডাইভার্সিফিকেশন বলতে যেটা বোঝায়, প্রত্যেকটা জিনিসকে কিন্তু ও ঠিকঠাক মতো করে গেছে। যেরকম আমরা এখান থেকে দেখেছি ও আরতি ইন্ডাস্ট্রিজকে নিয়েছে, এবং তারপরে আমরা দেখেছি সেটা হচ্ছে এশিয়ান পেইন্টসকে, পেইন্ট সেক্টরের মধ্যে থেকে ও এশিয়ান পেইন্টসকে নিয়েছে, এশিয়ান পেইন্টসকে নিয়ে রেখেছে। নেক্সট ও রেখে দিয়েছে বাজাজ ফিনান্সকে রেখে দিয়েছে, সেখানে বাজাজ ফিনান্স হচ্ছে ব্যাংকিং এবং এনবিএফসির মধ্যে রেখেছে সেরা কোম্পানিকে। দীপক নাইট্রেটকে রেখে দিয়েছে, এবং সেখানে কেমিক্যাল সেক্টরের মধ্যে প্রত্যেকটা জিনিসকে, যেহেতু এটা সেকেন্ড লেভেল সেই কারণেই এই জিনিসটাগুলো খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি। দীপক নাইট্রেটকে রেখে দিয়েছে, নেক্সট ও রেখেছে ডিমার্টকে রেখে দিয়েছে, আমরা দেখে নিয়েছি, এবং আমরা দেখে নিয়েছি এটা কোটাক ব্যাংককে রেখে দিয়েছে ব্যাংকিং এবং এনবিএফসির মধ্যে। তো এই জিনিসগুলো ঠিকঠাক থাকার জন্য আমরা দেখতে পেয়েছি। নেক্সট আমরা দেখে নিয়েছি সেটা হচ্ছে অটো সেক্টরের মধ্যে মাহিন্দ্রাকে রেখে নিয়েছে, এবং সঙ্গে দেখেছি নেক্সট হচ্ছে যাকে বলা হয় কনজিউমার ডিউরেবল, সেখানে কনজিউমার ডিউরেবলের মধ্যেও কিন্তু রেখে দিয়েছে যে পলিক্যাপকে রেখে দিয়েছে। তো প্রত্যেকটাই জায়গায় দেখতে পাচ্ছি একটা করে সুন্দর জায়গায়, যেরকম এবারে অটো সেক্টরের মধ্যে অটো এনসিলারির কথা বলা হয়েছিল, ও সেটা মেনে অটো এনসিলারিটিকে ঢুকিয়ে নিয়েছে, অর্থাৎ এর মধ্যে সোনা বিএলডাব্লিউকে ঢুকিয়ে নিয়েছে। নেক্সট হচ্ছে যে পরের ব্যাপার সেটা হচ্ছে যে ও এনার্জি সেক্টরের মধ্যে প্রত্যেকটা রিনিউয়েবল সেক্টরের মধ্যে টাটা পাওয়ারকে রেখে দিয়েছে, এবং সঙ্গে রেখে একটার পর একটা, এবং যেখানে টাটা টেককে ঢুকিয়েছে। টাটা টেক নিয়ে আমার একটা বলার আছে তোকে, সেটা হচ্ছে তুই এটাকে পরে অ্যাড করেছিস মোস্ট প্রবাবলি। এনিহাউ
যখনই এটা করবি একবার আমাকে জেনে নিয়ে সে কাজটা করবি কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু তোর কাছ থেকে এক্সপেক্ট করি আমি। নেক্সট আমি চলে আসছি টাটা টেক নিয়ে। এখনই বলার কিছু নেই, টাটা টেক এমন যে রিসেন্ট আসা এবং এটা একটা রিস্কি জায়গা এবং এটার ভবিষ্যৎ এক্ষুনি পজিটিভ ঠিক আছে, কিন্তু সময় সাপেক্ষ, অনেক লং টার্ম। লেটস সি কী হয়। নেক্সট আমি চলে আসছি, সেটা হচ্ছে এফএমসি সেক্টরের মধ্যে ভিবিএলকে কথা, ভিবিএল নিয়ে রেখে দিয়েছে এবং তারপরে রেখেছে কেমিক্যাল সেক্টরের মধ্যে, যেটা রেখেছে সেটা আরেকটা স্টককেও রেখেছে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরের মধ্যে রেখে দিয়েছে দীপক নাইট্রাইট বলে দিয়েছি। কেমিক্যাল সেক্টরের মধ্যে আরেকটা যে ফাইন অর্গানিককে রেখে দিয়েছে, ফাইন অর্গানিককে রেখে দিয়েছে এবং তারপরে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে ডিফেন্স সেক্টরে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেডকে রেখেছে। ছোট পোর্টফোলিও, দেখো কীরকম শেখার জিনিস তোমাদের সবার রয়েছে। পোর্টফোলিওর মধ্যেও কিন্তু অ্যাডিশন ছোটো করে যাচ্ছে, কনফিডেন্টলি অ্যাডিশন করে যাচ্ছে এবং এভাবে কাজ করছে। নেক্সট আমি চলে আসি, সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড দেখার পরে তারপরেও চলে আসছে নেক্সট হচ্ছে আইটির মধ্যে, আইটি সেক্টরের মধ্যে রেখে দিয়েছে হ্যাপিয়েস্ট মাইন্ডকে রেখে দিয়েছে এবং নেক্সট আমি যদি দেখি সেটা হচ্ছে HCL টেককে রেখে দিয়েছে। প্রত্যেকটা লার্জ স্মলের মোটামুটি একটা কম্বিনেশন রয়েছে। আমরা দেখে নিয়েছি ভিবিএল লার্জে ছিল, এখন হিন্দুস্তান ফুডসকে রেখে দিয়েছে। পজিটিভ ব্যাপার, খুব সুন্দর কাজ করেছিস, এই জায়গাগুলো ঠিকঠাক বুঝতে পেরেছিস। ব্যাংকের মধ্যে যেরকম মাহিন্দ্রাকে রেখেছি, সঙ্গে সঙ্গে এখানে IDFC ফার্স্ট ব্যাংকেও রেখে দিয়েছে, এটা একটা পজিটিভ ব্যাপার। নেক্সট আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে যেখানে তুই আইটির মধ্যে যেখানে আমরা দেখতে পারলাম হ্যাপিয়েস্ট মাইন্ড, সেখানে ইনফোসিসকে ঢুকিয়ে রেখে দিয়েছে লার্জ হিসেবে। সুতরাং এই কম্বিনেশনগুলো ওকে কিন্তু ভবিষ্যতে গিয়ে দেখতে পারবে খুব ভালো জায়গা। রেলের মধ্যে রেখে দিয়েছে, রেলওয়ে সেক্টরের মধ্যে IRCTCকে রেখেছে, রেলওয়ে সেক্টরের মধ্যে IRCTC প্রত্যেকটাকে মোটামুটি কভার করেছে সেক্টরগুলোকে এবং খুব সুন্দরভাবে কাজ করেছে। যদি তোমরা ওর আগেরটা দেখতে, আমার কাছে তো সব লেখা থাকে, সেখানে অনেক জায়গাতে প্রচুর ওর ফল্ট ছিল, ভুল করেছিল। যেরকম এক একটা জিনিসকে ঢুকিয়েছিল, ফিউশন মাইক্রো ফিন্যান্সকে ঢুকিয়েছিল, তার পরবর্তীকালে স্টার্লিং টুলস ঢুকিয়েছিল। তো এই ধরনের জিনিসগুলোকে এবারও বাদও মাঝখানে দিচ্ছে, ওয়ার্ডিং মোবিলিটি বাদ দিয়েছে, উইপ্রোকে বাদ দিয়েছে। তো এই জিনিসগুলোকে বাদ দিয়ে ও গ্রেভস কটনকে বাদ দিয়েছে। যদিও এটা ভবিষ্যতে কিছু ইমপ্রুভমেন্ট হয়, এই মুহূর্তে সেলস গ্রোথ খুব বেশি নেই, সব দিক থেকে ডাউন, সুতরাং এটার জন্য ডাউন ছিল। জুবিল্যান্ট ফুডস খুব একটা ইমপ্রুভমেন্ট দিচ্ছিল না, তো সেইগুলোকে সব বাদ দিয়ে সুন্দরভাবে পোর্টফোলিও সাজিয়ে নিয়েছে। সেকেন্ড লেভেল পোর্টফোলিও সাজানো হচ্ছে এই ধরনের। তো জয়ের এবারে মোটামুটি আমরা 3টে জায়গা থেকে হয়ে গেল। প্রথম ওর পোর্টফোলিওটা দেখে নিয়েছি, সেকেন্ড কী জিনিস কোথায় কী ডাইভার্সিফিকেশন করেছে সেটা দেখে নিয়েছি। তৃতীয় যে ব্যাপার সেটা হচ্ছে যে আরেকটা জিনিস খুব পজিটিভ ব্যাপার, সেটা হচ্ছে কিন্তু এক্সপেকটেশন। ও যেটা বক্তব্য সেটা কিন্তু তোমরাও শেখা, সেটা হচ্ছে ও 15 থেকে 16% CAGR মাত্র এক্সপেক্ট করছে, বিশাল কিছু এক্সপেকটেশন থাকছে না। ফলে স্টেবিলিটিটা বড় জিনিস, যেখানে এক্সপেকটেশন বেশি হয়ে যায় সেখানে কিন্তু 22-24 রিস্কি স্টকগুলোকে আনতে হয়, আলটিমেট তার রেজাল্ট কিন্তু অনেক সময় নেগেটিভও হয়ে যেতে পারে। তো এইখানে ওর ব্যাপারটা বোঝা গেল, এই জিনিসগুলো বোঝা গেল, এইখানেও কী রেখেছে সেটা বোঝা গেল। ওর মডিফিকেশন এই সিচুয়েশন দাঁড়িয়ে এই মুহূর্তে আর কোনো রকম চেঞ্জ আমি করতে বলছি না, কারণ যে জিনিসটা করা সেটা পারফেক্টলি মডিফাই করা রয়েছে। ও সিনসিয়ারলি প্রতিটা জিনিসে কাজ করে গেছে। ওদিক থেকে মিউচুয়াল ফান্ড মাত্র 2টো রেখে দিয়েছে এবং 2টো মিউচুয়াল ফান্ডই কিন্তু পারফেক্ট রেখেছে। সুতরাং মিউচুয়াল ফান্ডের দিক থেকেও কোনো অসুবিধা নেই, মাত্র 500 টাকা করে মিউচুয়াল ফান্ড দিয়ে যাচ্ছে। প্রশ্ন আসছে সেটা হচ্ছে এটা ওর অনুযায়ী দিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা তাতে নেই। প্রশ্ন হচ্ছে 500 টাকা করে SIP যেরকম করছে, 10,000 টাকা করে ও হচ্ছে রাখতে চাইছে, মানে বাই অন ডিপসের মাধ্যমে। এইবারে প্রশ্নটা হচ্ছে ও যেটা বলছে 10,000 টাকা করে যে রাখবো, কোন স্টকের মধ্যে রাখলে ভালো হয়। ব্যাপারটা যেরকম ওর একটা অন্য প্রসেসে করছে, চিন্তা ভাবনা করছে। এই প্রসেস যে সবসময়তে সবার ক্ষেত্রে পারফেক্ট হবে এমন কোনো মানে নেই, কিন্তু ওর কনসেপশনটা এরকম। অনেকে কি করে, বাড়ুক কমুক কোনো দেখার দরকার নেই, যেটা হবে সেটার ওপর দিয়ে চলবে, কিন্তু ওর ক্ষেত্রে ব্যাপারটা সেটা বলছে না। ও যেটা বলতে চাইছে সেটা হচ্ছে যে যখনই বাড়বে কমবে ভ্যালু, তখন আমি তাদের নিবেশ করব। এই পলিসিটা এক ধরনের পলিসি। আর একটা পলিসি, মানে ঘটনা হচ্ছে ও এই স্টকগুলো রয়ে গেছে, 4 থেকে 5টা স্টক রয়েছে, এর মধ্যে কোন স্টকগুলো ডাউন রয়েছে, আর কিছু স্টক তো আপ থাকে, আবার কিছু স্টক আপ আছে, তো কিছু স্টক ডাউন আছে, ও ওই স্টক দুটোকে ইনভেস্ট করবে, বাকিগুলোতে ইনভেস্ট করবে না। আবার পরবর্তী সেশন যখন নেক্সট মান্থে আসবে, এই 4টের মধ্যে দেখবে যে কোনটা সিচুয়েশনে ডাউন রয়েছে এবং আর কোনগুলো আপ রয়েছে। এক্ষেত্রে এটা ডাউন রয়েছে, ফলে এইখানেও ইনভেস্ট করবে। এটা একটা প্রসেস, ঠিক আছে। আর সেকেন্ড ওয়ান প্রসেস যেটা হয়, সেকেন্ড ওয়ান প্রসেস হচ্ছে আমি ডাউন আপ কিছু দেখবো না, আমি সেই সিচুয়েশন যাব না, আমি কনস্ট্যান্টলি প্রতি মাসে
এইগুলোতে ফিক্সডভাবে এন্ট্রি করতে করতে যাবো, যেটা নর্মালি মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয়ে থাকে। তো এখানে ও যে বাই অন ডিপস নেবে যখন, যেগুলো কমবে সেই অনুযায়ী। তো অনেক সময় এরকমও দেখা যায়, সেটাও এবার নেগেটিভ ব্যাপার রয়েছে, এই স্টকটা উঠছে, এবার এইখানে ও গিয়ে দেখলো উঠছে বলে ওখানে ইনভেস্ট করলো না, তারপরে কিন্তু এটা আবার আরও উপরে উঠে গেল, তখনও ইনভেস্টমেন্ট করতে পারলো না, তারপরে আরও উঠে গেল, ফলে ও এই যেখানে ইনভেস্ট করার জায়গা ছিল এইখানটা, সেটা না করতে পেরে এইখানে চলে এসে হয় তাকে ইনভেস্ট করতে হলো, না হলে এটা ভুলে যেতে হলো, যদি কারেকশন হয় তবে এতে ইনভেস্ট করবে, না হলে এটার কোনো ইনভেস্টই করতে পারবে না। তো এই জায়গাটা কিন্তু নেগেটিভ ব্যাপার থাকে এর মধ্যে। এনিহাও এই প্রসেসটা ইজ নট ব্যাড প্রসেস, এই প্রসেসেও চলা যায়, বিশেষ করে যেখানে মুভমেন্ট, যেখানে মার্কেটের ফ্ল্যাট মুভমেন্ট হয়। কারণ যে হয়তো নেক্সট ফিউচার আসতে পারে এরকম, যে কিছুদিন মুভমেন্ট একদম আমাদের মানে সাইডওয়ে মুভমেন্ট চললো, তখন কিন্তু এই প্রবলেমগুলো, তখন ওর এই প্রসেসটা কাজে লাগে। কিন্তু যেখানে কনস্ট্যান্টলি আপ যেখানে হচ্ছে, সেখানে এই জিনিসটা দেখতে গেলে ইনভেস্টমেন্ট করাটা একটুখানি অসুবিধা হয়ে যেতে পারে। এনিহাও দুটো কোনোটাই খারাপ নয়। ও যেটা বক্তব্য, আমি 10,000 টাকা করে প্রতি মাসে ইনভেস্ট করতে চাইছি ইকুইটির মধ্যে, কোন কোন স্টকের মধ্যে করা যেতে পারে। তো এখানে আমি কতগুলো সেক্টর ওয়াইজে ভাগ করে নেওয়া, যেসব সেক্টরগুলো কিছুটা ডাউন রয়েছে এবং যেগুলোতে ইনভেস্ট করা যেতে পারে ভালো স্টক, যেরকম দীপক নাইট্রাইট কথা আমি বলতে পারি। নেক্সট আসছে সেকেন্ডে আইডিএফসি ফার্স্ট ব্যাংক। থার্ড আসছে সেটা হচ্ছে টাটা পাওয়ার। এইগুলো হচ্ছে ভবিষ্যতে ফিউচার খুব ভালো রয়েছে। আর নাম্বার 4 আসছে, সেটা হচ্ছে আমাদের HCL টেকনোলজি, HCL টেকনোলজি, আইটিতে সেরা কোম্পানির মধ্যে একটি। আর এছাড়া রয়েছে সেটা হচ্ছে হিন্দুস্তান অ্যারোনটিক লিমিটেড, যেটা ডিফেন্স সেক্টর। এবং 6 নম্বর হচ্ছে FMCG সেক্টরের মধ্যে হিন্দুস্তান ফুডস। এইগুলোর মধ্যে থেকে তুই কোনটা বেশি কম বুঝে বাই অন ডিপসে করবি। এবারে 6টার মধ্যে হয়তো দেখা গেল 1, 3, 5 এই 3টে ডাউন হচ্ছে, তাহলে তোকে 10,000 টাকাটা সেই মতো ডিস্ট্রিবিউট করতে হবে। আবার দেখা গেল পরের মাসে গিয়ে এইটা মানে IDFC ডাউন হয়েছে, HCL ডাউন আছে, তখন এই দুটোতে 5,000 করে ইনভেস্ট করতে হবে। তো এইভাবে তুই একটা ছক তৈরি করে নিলি, 6টার মধ্যে থেকে যে কোনো দুটোতে কিন্তু ইনভেস্ট করে যাবি। তো এই একটা প্রসেসের মাধ্যমে কিন্তু ইন্টারেস্টিং, এর মধ্যেও কিন্তু ইনভেস্ট করে যেতে পারিস। তো হয়ে গেল এইটা ঘটনাটা, এইটা ব্যাপারটা বোঝা গেল। ফাইনাল জায়গায় চলে এলাম, এই সিচুয়েশন দাঁড়িয়ে জয় কি মোটামুটি পেতে পারে ওই যখন 60 বছর বয়স হবে। তো এটা খুব ইন্টারেস্টিং জায়গা এবং মোটামুটি আমরা বলে নিতে পারবো। ফার্স্ট ওয়ান ও যেটা রেখে দিচ্ছে 10,000 টাকা করে, যে স্টকগুলো আমি বললাম, তাতেও আমি সেটাতে 20% CAGR যাওয়ার কথা, আমি সেখানে মাত্র ধরে নিয়েছি সেটা হচ্ছে 15% CAGR। যদি তাই ধরে নিই তাহলে ও কিন্তু এখানে 8.15 crores চলে আসছে শুধু একটা SIP থেকে, অনলি ওয়ান। এই জন্য সবসময় বলি লং টার্ম ব্যাপারটা ভালো, এত অল্প বয়স। এবং সবথেকে বড় কথা ওর যেটা দেখেছি, যেটা তোমাদেরও শেখার, শুধু ও বলে না, ওকেও দেখেছি আমি আরও, যে ও সবচেয়ে সিনসিয়ারলি থাকে। এর সঙ্গে জাহির হোসেন, ওকেও আমার খুব ফেভারিট, কারণ এরা আমার প্রথম দিকের, ইনফ্যাক্ট আমার চ্যানেলের সব কিছুতে মানে প্রথম দিকের যে কজন মানুষ, যে কটা ছেলে, যে কটা এত সিনসিয়ারিটি ওদের মধ্যে ছিল, এখনও এরা আমার সঙ্গে এ করে। পরবর্তী লেভেলে আমি দেখেছি সেটা হচ্ছে শুভ্র মিত্র, তারপরে ওই সময় ওকেও দেখেছি যথেষ্ট সিনসিয়ার, এবং ও কন্ট্যাক্ট রাখে, কখনো রাখুক না কাউক, কিন্তু এটা আমি কনফার্ম ও যেগুলো বলছে সেগুলো পুরো স্ট্রিক্টলি সেগুলোকে মেনে চলেছে। তার মধ্যে কৃষাণু মাইতি, ও ফ্যান্টাস্টিক। আর শিব দাস, আমি এদেরকে দেখেছি, এরা কিন্তু সেকেন্ড লেভেলে আরও কজন এসছে ইমিডিয়েটলি, যারা আগের তাদের কথা নিয়ে বলে আসছি। এরা এই কজন কিন্তু এত সিনসিয়ারলি এবং এখনও টাচে রয়েছে, এখনও মোটিভেশন দেখে চলেছে, এখনও স্টাডি করছে। তোরা যারা রয়েছিস নতুন, তারা কিন্তু তোরা নিজেরাও কিন্তু অ্যানালিসিস করবি। আমার এই চ্যানেলের ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু 2-1 জনের জন্য নয়, এটা এমন একটা চ্যানেল যে চ্যানেলটার মধ্যে সবাই তোরা ডিস্ট্রিবিউশন করবি, তোদের কন্ট্রিবিউশন এখানে থাকবে, তোরা নিজেরাই অ্যানালিসিস করবি এবং আমার কাছে জিজ্ঞেস করবে, তোরা নিজেরা আলোচনা করে নিবি যে এই স্টকটার ক্ষেত্রে আমরা নিয়েছি, এই স্টকটার এই সুবিধা এই অসুবিধা, বা নেব আমি। নর্মালি কী হয়, আমরা কি করি, আমরা রিসার্চ করতে হয় যারা ইনভেস্টাররা, কারণ যতটুকু ইনভেস্টমেন্ট তার থেকে বেশি অনেক গুণ রিসার্চ করতে হয়, এগুলোকে স্টাডি করে যেতে হয়। এবং যাওয়ার পরবর্তীকালে একটা টাইমে গিয়ে বোঝা যায় যে স্টকটা দুর্দান্ত। যখন সে স্টকটাকে বুঝতে পারা যায় কনফার্ম, যেরকম বিশাল বড় যারা সমস্ত ইনভেস্টার রয়েছে, যেরকম আমরা দেখেছি রাকেশ ঝুনঝুনওয়ালা বলো, কিংবা ধরে নাও তুমি আমাদের বিজয় কেডিয়া স্যার বলো, প্রত্যেকে এনারা কী করে স্টাডি করে যায়। এরা কী করে, কিনে তো আমি ফেলে রেখে দিলাম কিছু, কিন্তু বাকি সময়টা ফেলে রাখাটা বড় না, ফেলে তো পড়ে রইল, কিন্তু বাকি সময়টা ওইগুলোকে স্টাডি
যে এইগুলোর মধ্যে পজিটিভনেস, নেগেটিভনেস, বিজনেস একবারে পুরো কনসেন্ট্রেটলি নজর রাখা, প্রত্যেকটা স্টককে সিরিয়াসলি স্টাডি করা, এইগুলো করে 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 তোদের মধ্যে ব্রেনে একটা জায়গায় চলে আসবে, মেন্টালি তোরা একটা ম্যাচুরিটি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এমন একটা জায়গায় চলে। প্লাস এই ম্যাচুরিটি তখনই হয় যখন একটা কমিউনিটি তৈরি হয়। তুইও কিছু বলবি, ওদিক থেকে শিবও কিছু বলবে, কৃষাণও কিছু বলবে, জাহির কিছু বলবে, সবাই এক জায়গায় এসে কমেন্টের মধ্যে বলবি যে আমি এইটা স্টাডি করেছি, এই পেয়েছি, এর পজিটিভ দিকে নেগেটিভ দিকে। তোরাই আবার কোনো একজন উত্তর দিবি হ্যাঁ এটা নেগেটিভ রয়েছে, পজিটিভ, সুতরাং এটা থেকে ম্যাক্সিমাম দেখা যায় স্টকগুলো আউট হতে 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 একটা বয়স পরে দু একটা স্টক পাওয়া যায়, যে স্টকটা কিন্তু হিরে, ওই একটা স্টক তোকে কিন্তু গোটা জীবন পাল্টে দেয়। এবং তুই বলে না, বিজয় কেটিসাকে যদি বায়োগ্রাফি তোরা দেখিস কখনো, দেখবি উনি এই কথাটাই বলেছেন যে অতুল অটো বলে অটো ওর প্রথম টার্নিং পয়েন্ট ছিল, যেখানে ইনভেস্ট করে তার আগে কিন্তু বহু বছর স্টাডি করে গেছে। তোরা যদি রিসেন্ট কেসও দেখিস ওর, যে এর মধ্যে যে স্টকটাকে নিয়ে একটা ইনভেস্ট করবে ঠিক করে, তার বহুদিন আগে থেকে স্টাডি করতে থাকে, স্টকটাকে করতে 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 করে 2 বছর 3 বছর লেগে যায় স্টাডি করে। এরপরে যেদিন ও সেটাকে পারফেক্ট মনে করে সেটা একসঙ্গে বড় টাকা ইনভেস্ট করে এবং সেটা কনস্ট্যান্টলি রেখে দেয় 5 বছর, 8 বছর, 10 বছর, এবং তাতে একটা অসম্ভব মানে গ্রোথ তৈরি করে। এই স্টাডিটা ওকে ধরে রাখতে দেয়, স্টাডিটার জন্য ও কিন্তু সেল করে না, কারণ অলরেডি স্টাডিগুলোর মধ্যেও দেখে নিয়েছে, নোট করে নিয়েছে এই পয়েন্টগুলো আছে, সেইগুলোকেও স্টাডি করতে করতে যায়। ইন ফিউচারে যদি কখনো মনে হয় যে কেন আমি নিলাম বা নিয়ে নেগেটিভ কিছু দেখা গেলো, তখন পুরোনো নোটগুলো বের করে দেখে নেয় যে কেন আমি নিয়েছিলাম। সুতরাং এই পয়েন্টগুলো কিন্তু মনে রাখতে হবে। সবথেকে বড় জিনিস, পুরোনো যারা লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপের মধ্যে আমি ঘুরছি, কিন্তু ঘটনা হচ্ছে বহু স্টক এখনও আছে যেগুলো কিন্তু রিসার্চ লেভেলে। সেই রিসার্চ লেভেলে তোদেরকে এরপর আসতে হবে। এই সেকেন্ড লেভেলে তোরা যারা আছিস, থার্ড লেভেলে তোরা যারা যাবি, তারা কিন্তু রিসার্চ লেভেলে চিন্তা ভাবনা করবি। রিসার্চ বলতে এই 2500-3000 স্টকের মধ্যে থেকে ফান্ডামেন্টালি পাওয়ারফুল স্টকগুলোকে বের করবে, তাদের মধ্যে থেকে কারা ম্যানেজমেন্টে আগামী 10 বছর একেবারে দুর্ধর্ষ রেজাল্ট করে যাবে, তাদেরকে ক্যাচ করতে হবে। এবং সেই সবগুলোর মধ্যে থেকে একটাকে কি দুটোকে নিতে হবে। সেই একটাকে দুটোর উপর তোর হচ্ছে বাজি, যাকে বলা হয় ঘোড়া বলা হয়, সেই চেয়ে রাখতে হবে তোকে, এবং সেটা দিয়ে তোকে কাজটা করতে হবে। আসল জায়গা সেখানে 2 লাখ, 5 লাখ, 2 কোটি, 10 কোটি, 20 কোটির ব্যাপার না, কয়েকশো কোটির কথা চলে আসছে, এবং সেটা সম্ভব যদি প্রপার স্টাডি থাকে, প্রপার জিনিসটার উপরে নলেজ থাকে, যদি গ্রোথ থাকে, এবং তোমরা যদি জিনিসটাই করো। আমি ফার্স্ট লেভেলে কাউকে বলবো না, ফার্স্ট লেভেলে সেই জায়গায় পৌঁছায়নি যারা তারা ফার্স্ট লেভেলে অ্যানালিসিস করেছে, সেই সব জায়গা তারা যেটা আছে সেটাকে, আমি এটা সেকেন্ড থার্ডের কথা বলছি। থার্ড লেভেলে যারা যাবে তাদেরকে আরও কিছু বলার থাকবে, তারা যে কাজগুলো আমি করি সেই কাজগুলো তখন তাদের শুরু হবে, এবং সেই লেভেল চলে যাবে তাদের মোটামুটি আর আমার প্রয়োজনীয়তা পড়বে না, তারা নিজেরা করবে। এবারে কমেন্টে এসে আমাকে জানাবে আমি এইটা করেছি, এই প্লাস পয়েন্ট, এই নেগেটিভ পয়েন্ট। ফলে একটা দুটো চোখ আর মাত্র দুটো হাত দিয়ে যে মানুষ সার্চ করে বেড়াচ্ছিল, তার কয়েকশো হাত এবং কয়েকশো মাথা চলে আসবে, এবং সেটাই আলটিমেটলি আমার গোল, আমার চ্যানেলের প্রয়োজনীয়তা। সেখানে আর কোনো প্রয়োজনীয়তা নেই, আর কোনো উৎসাহ নেই, আর কোনো মানে প্রফিটের ব্যাপার নেই। চলে আসো এবার ফাইনাল জায়গায় চলে এলাম। 8.15 crores ও চলে এলো। আর যে টাকাটা ও লামসাম রেখেছিল, চলক 41,000 হয়েছে, ওর আগের কথা 1 সেকেন্ড বলা দরকার। সেটা হচ্ছে ও প্রথমে যে ইনভেস্ট করে রেখেছিল আগে সে সময়, সেখানে ওর মাত্র 4% মতো কিন্তু ইনভেস্টেড অ্যামাউন্টের রিটার্ন আসছিল, সেটা এখন ওর 20% ছাড়িয়ে গেছে। এনিহাও এই 20টা ফ্যাক্টর না, ওটা আর অনেক বেশি যাবে, 100-এ চলে আসবে, তো একটু সময়ের অপেক্ষা। তো 6,41,000 যেটা ছিল ওই অ্যামাউন্টটাই চলে যাবে অ্যাপ্রক্সিমেট 3.69 crores, 3.69 crores। আর এইখানে আমি যেটা 500 টাকা করে বলছি সেটার কথা বলছি, সেটাও 31 বছর ধরে যখন রেখে দেয় তখন আসছে 40 লক্ষ টাকার মতো চলে আসবে। যথেষ্ট ভালো, সেটা কোনো খারাপ ব্যাপার নয়। মানে আলটিমেটলি ও আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রায় 12 crores-এর মতো চলে যাচ্ছে, 12 crores-এর মতো কিন্তু চলে যাবে এই সিচুয়েশনে। এবারে কত আর ইনফ্লেশন হবে, 12 crores-টা ইনফ্লেশন হয়ে গিয়ে 8 crores হবে, 7 crores হবে, এর কম তো হবে না। আজকের দিনে 7 crores ইকুয়াল টু কতটা হতে পারে, কত বড় অ্যামাউন্ট দাঁড়াতে পারে। এইখানেই হচ্ছে লং টাইম এবং সেরা কোম্পানিগুলো নেবার ফল। তো চলে আসা যাক একদম ফাইনাল লাস্টে চলে এলাম। সেটা হচ্ছে যে জয়, যেভাবে বলে গেলাম কন্টিনিউ করে যাবি। আমাকে যদি কখনো নিতে ইচ্ছা হয়, আমার মতে যা 20টা নিয়ে রেখেছিস আর একটি স্টককেও বাড়াবি না, এই স্টক কটাকেই দেখবি, এবং এইটা তোর কনস্ট্যান্ট অন্তত তোর পোর্টফোলিও যতক্ষণ পর্যন্ত 30-40 লক্ষর বেশি উপরে না যাচ্ছে, 40 লাখসের নিচে থাকছে, ততক্ষণ পর্যন্ত ঠিকঠাক। 40 and 50 lakhs অ্যাবভ যখন হবে তখন তুই 2-3টে স্টক অ্যাড করতে পারিস, কিন্তু এর বেশি করবি না। কেন বেশি করবি না? প্রত্যেকটা স্টককে কিন্তু স্টাডি করতে হয়, জাস্ট ঢুকিয়ে রেখে দিলাম তা নয়। প্রতিটা স্টককে তোকে দেখতে হচ্ছে, প্রতি স্টকে কোয়ার্টারলি রেজাল্ট বেরোবে, সেই রেজাল্টগুলো খাতায় নোট ডাউন করে রাখতে হবে। এই যায় যে প্রতিদিন
1 ঘন্টা করে সময় তোরা রাখবি। সেকেন্ড লেভেলে যারা, তাদের কথা বলছি, তারা কি করবি, প্রতিটা 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় রাখবি এই স্টকগুলো নিয়ে আনসার কর প্রতিদিন। যদি অফিস থেকে ফিরে হোক, কাজ থেকে ফিরে হোক, প্রতিদিন এগুলো স্টাডি করতে হবে নিজেদের। প্রতিটা খাতার মধ্যে মেনটেন করতে হবে তোদেরকে যে স্টকের নাম এই, আমি অমুক দিন নিয়েছিলাম, কেন নিয়েছিলাম, এই কোয়ার্টারের রেজাল্ট কী, কোয়ার্টার 1-এ কী, কোয়ার্টার 2 কী, কোয়ার্টার 3 কী, কেন ডাউন হলো, সে সমস্ত পয়েন্ট পুরো 2-3টে করে পাতা নিয়ে একটা করে তৈরি কর। তার মধ্যে সমস্ত কিছু লিখে রাখ। এইগুলো তোকে যে কী রিটার্ন দেবে, কী সুবিধা দেবে, এই কথা তুই ভাবতে পারবি না আজকে থেকে না, আরও 2 বছর 3 বছর পরে তোরা বুঝতে পারবি এই জিনিসগুলো কতটা কাজের জিনিস, যেটা আমার কাজে লেগেছে। আমি আমার ফল্ট, ভুল ত্রুটিগুলো তোদেরকে পরে শুরু করবো বলা, আর সঙ্গে সঙ্গে আমি কিভাবে এগোচ্ছি, আমি কী স্টাডি করছি সেটা তোদের বলবো। কারণ আলটিমেটলি আমাদের সবাইকে এগোতে হবে, এবং সেটাকে নিজেকে কক্ষিগত করে রাখলে কখনো চলবে না সেটা, তাহলে কিন্তু কখনো আমরাই পৌঁছতে পারবো না। আজকে যখন তোরা স্টাডি করবি, আলটিমেটলি আমারও লাভ হবে, কারণ তোরা যত স্টাডি করবি, তোরা যেসব জিনিসগুলো এত জায়গায়, এত হাজার হাজার সেক্টর রয়েছে, এত লক্ষ লক্ষ স্টক, কত রকম বিভিন্ন কম্বিনেশন স্টকের রয়েছে, তোদের মধ্যে থেকে কিন্তু তারা যারা বের করে আনবি, আমিও সেখানে স্টাডি করব, আমরা সবাই মিলে কিন্তু ইমপ্রুভ করব, এটাই কিন্তু ওয়ে। তো আজকের মতো শেষ হলো। তারা তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই লাইক যেরকম করো সেরকম করে যাবে। নমস্কার।